পরলোক গমন করলেন। প্রকৃত কোনো সমাধান না হওয়ার ফলে বিরোধ ক্রমে বাড়ল। তারপর একে একে হাঁড়ি আলাদা হলো, এমনকি বাড়ির কাজের লোকেরাও ভাগাভাগি হয়ে যায় দুই মহলের মধ্যে। বাবুদের ঝগড়ার রেশে তারাও ইদানিং একে অপরকে রেয়াত করে না। বাড়ির ছিঁড়ি ছাঁদো দ্রুত পড়তির দিকে যেতে থাকে। এরপর সংস্কার হয় না, কর্মচারীরাও হাল ছেড়ে দেয় একে একে। ঝাঁট পড়ে না, আবর্জনার স্তূপ জমা হতে থাকে অব্যবহৃত দিকগুলোয়। অমল কৃষ্ণের ব্যবসা আগেই খারাপ চলত, এর মধ্যে উত্তরোত্তর ক্ষতি বাড়তে থাকে। তার মধ্যে দুই ভাইয়ের মধ্যেও বিরোধ। শেষে এইসব এমন জায়গায় পৌঁছল যে দুই মহলের মধ্যে দরজাগুলো বন্ধ হয়ে গেল চিরতরে। বাস্তবিকই পেছনের মহলে যাওয়ার রাস্তা স্বভাবতই আগে সামনের দিক দিয়েই ছিল, কিন্তু সৌহার্দ্যের সময় কেটে যাওয়ায় এই বন্দোবস্তে বড় ভাইয়ের খানিক অন্যায্য সুবিধে হতে থাকে। ওই সুন্দরবনের দস্যুদের যেমন যাতায়াতের পথ যার দখলে তার জোরজারি বেশি চলে। অমল কৃষ্ণ এই সুযোগে দুর্বৃত্ত হয়ে উঠল। কমল কৃষ্ণের দিকে কেউ ঢুকতে বেরোতে গেলেই ক্রমাগত খোঁটা দেওয়া দাঁড়ালো তার নিত্য অভ্যাস। এই সব কারণে কমল কৃষ্ণ জেদের বসে একদিন ঠিক করে বসে পেছনের ঝি চাকরদের ব্যবহারের ছোট পথটাই তাদের যাতায়াতের মূল পথ হয়ে দাঁড়াবে। বললাম, সবই তো বুঝলাম, তোমার মা ঠাকুরুনের ভূমিকা এখানে কি? এই উত্তরোত্তর স্ত্রী হারানো নাকি কমল কৃষ্ণের স্ত্রী মেনে নিতে পারেননি। তিনি ধীরে ধীরে নিরানন্দ হয়ে পড়েন। তবে বিশেষ করে সমস্যা ঘটে যখন একবার কুটুম বাড়ি থেকে হঠাৎ তাঁর ভাইয়েরা এসে হাজির হয়। কমল কৃষ্ণের কুটুম পরিবার ফরিদগঞ্জ নামে পূর্ববঙ্গের কোনো ক্ষুদ্র জমিদারির জমিদার। দেশকালের হিসাবে জায়গাটির তাৎপর্য খুব বেশি না হওয়ায় তারা পাথুরিয়া ঘাটার কমল কৃষ্ণের আভিজাত্যকে নিজেদের চেয়ে খানিক উঁচু চোখেই দেখে এসেছিল এতদিন। ভাইয়েরা উচ্চ আদালতে কোনো মামলার নিষ্পত্তির জন্য আগে থেকে না জানিয়েই দিদির বাড়িতে বহুদিন পর হাজির হয় অপ্রত্যাশিতভাবে, এবং এই লক্ষ্মী ছাড়া অবস্থা দেখে দিদিকে নাকি এমন সব কথা বলে যাতে তিনি যথেষ্ট হেনস্থা বোধ করেন। তারা যতদিন থাকে, বিশেষ করে নাকি বাড়িতে ঢোকার ওই সরু গলিটা নিয়ে প্রতিদিনই বিভিন্ন তির্যক মন্তব্য করতে ছাড়ে না। কমল কৃষ্ণের স্ত্রী তাদের সামনে এই অবস্থার পরিবর্তনকে তুচ্ছ হিসেবে দেখান বটে, কিন্তু জমিদারের মেয়ে কিসে যে কোথায় গিয়ে আঘাত করে তার ভেতরে এক গভীর ক্ষতের সৃষ্টি হয়। ভাইয়েরা চলে যাওয়ার পর এই মর্যাদা হারানোয় নাকি তিনি একেবারেই ভেঙে পড়েন। অবস্থার ফের দাগ কাটে তখনই যখন তা দেখা যায়। এভাবে অপদস্থ হয়ে তিনি এরপর বিছানা নেন কিছুদিনের জন্য। ডাক্তার বুদ্ধি আসে। এরপরের কাহিনী দুঃখেরই। কোনোদিনই আর সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠতে পারেননি তিনি এই অপমান বোধের পর। আগে বাড়ি থেকে গঙ্গা স্নানে যেতেন, সেসব বন্ধ হয়ে গেল, কারণ ওই গলি দিয়ে তিনি পারতপক্ষে কোথাও যাবেন না তা প্রায় নিশ্চিত করে ফেললেন। বাড়িতেই থাকতেন। এই সময় বাঁধন লক্ষ্য করেছিল কিছু কিছু পরিবর্তন। বাবুর সঙ্গে মা ঠাকুরনের তো ঝগড়া লেগেই থাকতো। সে কি পেঁচাল বাবা! আমি তো ঘরে ঢুকতাম না, তাও বুঝতাম। তবে এই ঝগড়ার কারণ কি সে তা সঠিক বলতে পারল না। এসব পরিবারের অভ্যন্তরীণ ব্যাপার, তার এখতিয়ারের বাইরে। যাই হোক, এর পরের ঘটনা সংক্ষিপ্ত। অন্তত বাঁধন যতদূর জানে কয়েক বছর এভাবেই কেটে যায় অশান্তির মধ্যে। এরপর একদিন শোনা গেল মা ঠাকুরুন বাপের বাড়ি চলে গেছেন। এই ব্যাপারটাও বুঝলে রহস্যাবৃত। বাঁধন গেছিল বাবুর সঙ্গে কাজে, ফিরে এসে নাকি বাবু অনর্থ করেন।
তবে বাঁধন যেহেতু অন্দরমহলে কমই ঢুকত, সে কানাঘুষোতেই শুনেছিল বাকিটা। নিজের বাড়ির লোকেদের নাকি চিঠি পাঠিয়ে ডেকে এনেছিলেন মা ঠাকুর, কমল কৃষ্ণকে কিছুই না জানিয়ে। তাদের সঙ্গেই চলেও যান তিনি, কাক পক্ষীটিও যাবার আগে বুঝতে পারেনি। বাবু যা রেগে গেছিলেন সে নাকি দেখার মতো। এর কিছুদিন পরে শোনা যায় মা ঠাকুরুন কলেরায় মারা পড়েছেন। কিন্তু বাঁধন নিজেও এরপর গিয়েছিল বাবুর সঙ্গে ফরিদগঞ্জে। সে যা বিশাল বাড়ি কুটুমদের, পাইক বরকন্দাজ কি নেই, হাতিও দেখেছিল একটা। তবে নাকি ওদের নিজেদের নয়, বাঁধন শুনেছে সেটাকে ভাড়া করে আনা হয়েছিল কোনো কাজে। ওখানকার কর্মচারীদের কাছ থেকে বাঁধন জানতে পারে যে আসল খবর অন্য। মেঘনার জলে ঝাঁপ দিয়ে মরেছেন মা ঠাকুরুন। দেহ নাকি খুঁজে পাওয়া যায়নি। মেঘনা নদী কাছেই, দেখতেও গিয়েছিল বাঁধন। সে কি জল, ওপার দেখা যায় না। ওখানে খুঁজে পায় নাকি কেউ মা ঠাকুরুনের লাশ? কোলে বললো ওই কিছু না হয় তো কুমিরেই টেনে নিয়ে যাবে। মোহনা নাকি কাছে সেই জায়গার। ওরকম বড় নদী হয় তা তো জানি না ঠাকুর মশাই। সমুদ্রই সে এক প্রকারের। মেয়ে কি মায়ের খুব নেওটা ছিল? নেওটা মানে ঠাকুর মশাই, মাকে ছাড়া কান্দাকাটি কইরে ভাষাইন দিল না। গলি দিয়ে ঢুকতে গিয়ে আজ অনুভূতিটাকে বুঝতে পারলাম আগের দিনের থেকেও আরো খানিকটা বেশি। গভীর হতাশার চোরাবালির মধ্যে তলিয়ে যাওয়া আবিষ্ট করা সর্বগ্রাসী সেই বিষণ্ণতা। ভাবলাম এখন অন্তত জানি এর উৎস কি। তবু যেটা বুঝলাম না তা হলো এতটাই বা কেন। এতই কি অবুঝ ছিলেন কমল কৃষ্ণের সহধর্মিনী? অবস্থার ফের তো হয়েই থাকে কপাল দোষে, মানাও কঠিন। তাই বলে আত্মঘাতী হবেন? ভেতরে কমলকৃষ্ণ আর মহেশ মুহ্যমান হয়ে বসেছিল অমিয়বালার ঘরে। কমলকৃষ্ণকে একটা ফর্দ করে দিয়ে বললাম, এই উপচারের জোগাড় করতে হবে। কঠিন কিছু না, সাধারণ পূজারই সামগ্রী। আত্মার শান্তির জন্য একটা সস্তায়ন প্রক্রিয়া করা খুবই জরুরি। তারপর মহেশকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বললাম, তোমার মেয়ের বন্ধু ছিল বলছিলে না অমিয়বালা? কি বলবো ঠাকুর মশাই, আলাদা করা যেত না দুটিকে, এক দেহ দুটি প্রাণ যেন। যদি কিছু মনে না করো মহেশ, তার সঙ্গে একটু কথা বলা বড়ই জরুরি। ভেবেছিলাম মহেশ গাঁই গুঁই করবে, কিন্তু দেখলাম সে অরাজি হলো না, বরং বলল, সে কি কথা ঠাকুর মশাই, আপনি যা চাইবেন সে তো আমার শিরোধার্য। আপনি বিচক্ষণ ব্যক্তি। মহেশের মেয়ের বয়স 10 ছুঁয়েছে। অমিয়বালার সমবয়সী বলে সই পাতাতে সুবিধে হয়েছিল, এবং দুজনকে একরকম অভিন্ন হৃদয় বলা চলে। তার বাড়ির কাছারি ঘরে বসে অপেক্ষা করছিলাম। মহেশ বলল, ঠাকুর মশাই, মেয়ের বিবাহের বয়স হতে চলল, এবার পাত্র দেখা শুরু করতে হবে। মহেশ, বয়স তো এখন অল্পই। যা করবে ভেবে চিনতে করো। আজকাল দেখছো না, বিয়ের বয়স আর আগের মতো নেই। দেখে শুনে ভালো পাত্র দেখে বিয়ে দিওক্ষণ পরে কখনো। গৌরীদানের প্রথা আর কোথায় আজকাল? তোমায় এসে তোমার পাথুরে ঘাটার লোকজনই চেপে ধরবে ওরম বাল্য বয়সে বিবাহ দিলে। হ্যাঁ, তবে দেখলাম মহেশ আমার অন্য কথা বিনা বাক্য ব্যয় মেনে নিলেও এ কথায় বিশেষ সায় দিতে পারল না। এমন সময় মহেশের মেয়ে এসে ঘরে ঢুকল। আয় মা, আয় আয়। বাইরের অতিথি আসায় তাকে খানিক সাজিয়ে গুজিয়েই পাঠানো হয়েছে দেখলাম বাইরে, পাট ভাঙা শাড়ি পরিয়ে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমাকে প্রণাম করে উঠে লজ্জা পেয়ে একটু দূরে দাঁড়ালো। জিজ্ঞাসা করলাম, মা, তোমার নাম কি? লজ্জা পেও না, আমি তোমার বাবার বন্ধুই। মহেশ বলল,
মা, ঠাকুর মশাই আমার গুরু, কথা কও। আমি বলছি তো, কোনো ভয় নেই। অমিয়বালার বন্ধুটির নাম হরিপ্রিয়া। নাম শুনে মহেশের দিকে একবার আর চোখে তাকালাম। এককালে হরিদাসীর প্রতি গভীর অনুরাগেরই আরেক নিদর্শন, তা বুঝতে বেগ পেতে হয় না। মহেশ দেখি চোখাচোখি করছে না, অন্যদিকে তাকিয়ে রয়েছে। হরিপ্রিয়া দেখলাম কথা বলতে ইতস্তত করছে, বারবার মহেশের দিকে তাকাচ্ছে। বললাম, মহেশ, যদি কিছু মনে না করো, তোমার মেয়ের সঙ্গে একটু নিভৃতে কথা বলতে পারি? তোমার সামনে হয়তো অস্বস্তি পাবে সইয়ের কথা বলতে। মহেশ অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বেরিয়ে গেল। বললাম, মা, তুমি আমাকে কাকা বাবু বলে দেখো। তোমার বাবা আমার বন্ধুই এক প্রকারের। এবার একটা কথা বলো তো আমাকে, তোমার বন্ধুর অমিয়বালার কি কোনো কষ্ট ছিল যা তোমাকে সে বলেছিল? আমাকে নির্ভয়ে বলতে পারো। দেখলাম হরিপ্রিয়া উসখুস করছে বটে, যেন কিছু জানাতে চায়, তবু বলেও বলছে না। তুমি আমাকে যদি জানাও, তাহলে হয়তো তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারি। তুমি চাও তো সে ঘরে ফিরুক? তোমার সই না সে? তুমি না চাইলে সে কি করে ফিরবে মা? যদি চাও সে নাই ফিরুক, তবে অবশ্য বলো না। হরিপ্রিয়াকে এরকম বাঁকা পথে প্রশ্ন করায় সরল মেয়েটি আর সংযম রক্ষা করতে পারল না, অঝরে কাঁদতে শুরু করলো। আমাকে আমাকেও তো কিছুই বলেনি কো। ওর মা তো বলেই ছিল ওকে নিয়ে যাবে, বলেই ছিল তো। এরকম কিছু শোনার প্রত্যাশা করিনি। বললাম, নিয়ে যাবে বলেছিল? তুমি জানলে কি করে মা? তোমার সই তো বলছো তোমাকে নিজের মুখে কিছু বলেনি। দেখলাম মুখ লাল করে দাঁড়িয়ে আছে হরিপ্রিয়া, কিছু একটা বলতে গিয়ে আবারও অস্বস্তিতে আটকে যাচ্ছে। বললাম, তোমার কোনো ভয় নেই মা। তুমি বললে তো অমিয়বালারই মঙ্গল। আমাকে বলো, কথা দিচ্ছি তোমাকে কেউ জানবে না। হরিপ্রিয়া আর একবার ইতস্তত করল, তারপর বলল, চিঠিতে পড়েছি যে কোন চিঠি? আমি ওর মা ওকে নিকে গেল যে, সেই চিঠি। সে তো আমায় রাখতে দিয়েছিল, পড়তে বলেনি কো। আমি পড়েছিলুম। শেষ কথাগুলো নিচের দিকে তাকিয়ে অনুশোচনার সঙ্গে বলল হরিপ্রিয়া। আমি বললাম, আমাকে দেখাবে মা সেই চিঠি? খুব দরকার যে। এই প্রশ্নোত্তরের কঠোর পরীক্ষায় হরিপ্রিয়া এমনিতেই ম্রিয়মাণ হয়ে পড়েছিল। এর সঙ্গে গর্হিত অন্যায় স্বীকার করায় তীব্র ভর্ৎসনার সমূহ সম্ভাবনায় হরিপ্রিয়া বোধহয় আশঙ্কিত হয়েছিল বেশ খানিকটা। এখন এর থেকে মুক্তি পাওয়ার একটা সহজ উপায় পেয়ে তার নিস্তেজ ভাবটা দেখলাম সঙ্গে সঙ্গে খানিকটা কমে এলো। সে মাথা নেড়ে বলল, হ্যাঁ কাকা বাবু, আনছি, এক্ষুনি আনছি। আপনি বসুন একটু। তার বয়সের স্বাভাবিক চঞ্চল গতিতে বাড়ির মধ্যে তক্ষুনি ছুটে চলে গেল হরিপ্রিয়া। মহেশ বাইরেই অপেক্ষা করছিল। মেয়েকে চলে যেতে দেখে ঘরে ঢুকে বলল, কি বুঝলেন ঠাকুর মশাই? কি আশ্চর্য কথা! ও আবার এসবের কিছু জানে নাকি? আমি তো ভাবতেই পারছি না। তারপর সম্পূর্ণ অকারণেই আবার কপালে দুই হাত ভক্তি ভরে জোড়া করে বলল, কত কি যে জানি না ঠাকুর মশাই, আমরা কিছুই তো জানি না। পরমাত্মার দয়ায় আপনি আছেন আমাদের কাছে, না হলে যে একেবারে অনাথ হয়ে যেতাম ঠাকুর মশাই। হরিপ্রিয়া ইতিমধ্যেই চিঠি নিয়ে এসেছে। এই যে চিঠিখানা।
আমি খুলে পড়লাম, তারপর আবার বন্ধ করে রাখলাম। ছিলাম যে সেখানে বাম দিকে একটা ছোট্ট রাস্তা চলে গিয়েছে। বুড়ো সেই দিকে চলে গেল। যাওয়ার সময় আমার হাতে পুঁথিটা ধরিয়ে দিয়ে গেল। ভাবলাম হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি ভ্রম আমার ভাঙল। একটা চিল চিৎকারে কেঁপে উঠল গুহা। হাতের লাঠিখানা বাগিয়ে নিয়ে মা কামাক্ষার নাম নিতে নিতে সেই দিকে গিয়েই মরার আগে আমাকে ভুল রাস্তায় এনে ফেলল। কেমন একটা দম বন্ধ মনে হতে লাগলো এই হয়তো ছিল সেই মায়া, বৃদ্ধের রূপ ধরে আমাকে মৃত্যুর আরেক রূপের সাথে পরিচয় করাতে ডেকে এনেছে এখানে। এখান থেকে যাওয়ার অর্থ হচ্ছে তিলে তিলে মৃত্যু। মৃত্যু যত না ধীরে আসবে, ততটাই তীব্র গতিতে আসবে হতাশা। আর সেই হতাশা দুর্লঙ্ঘ। সেই হতাশার পাহাড় ডিঙোনো যায় না। হঠাৎ মনে হলো কিছু একটা করতে হবে। মেঝের উপর পদ্মাসনে বসে মনে মনে পাঠ করতে লাগলাম। দেবী নীল পর্বতবাসিনী তং দেবী জগতাং মা তর্জনী মুদ্রে নমস্তুতে ওং ক্লীং কামাক্ষায় নমঃ। কিছুক্ষণ পর মনে হতে লাগলো সবকিছু পরিবর্তন হচ্ছে দ্রুত। চারপাশের পাথর এসে বুকের উপর জমে বসছে ভারী হয়ে। এই অরণ্য, পাহাড়, পাথরের এত বছর ধরে জমিয়ে রাখা দুঃসহ কষ্ট সব শ্বাসরুদ্ধ ভারী হয়ে যেন গলা টিপে ধরছে আমার। হঠাৎ আমার কানের কাছে শুনতে পেলাম এক চেনা নারী কণ্ঠ। আমার মেয়ে কোথায় তারানাথ? চমকে উঠলাম। কে? আমার মেয়েকে খুঁজতে এসেছিলে তুমি? তুমি আমার হারানো মেয়েকে খুঁজে দেবে সেই পথ চেয়ে বসে আছি আমি। আর তুমি কিনা স্বার্থপরের মতো নিজেকে বাঁচাতে তৎপর হয়ে উঠেছিলে। এই তুমি বড় সাধক তারানাথ। তুমি সাধনা করতে চাও না, স্বার্থপর হতে চাও। বুঝলাম, কন্যাহারা জননীর আক্ষেপ আমার কানে অনুরণিত হচ্ছে। কিন্তু চোখ খুলেই একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এক নারী, লম্বা চেহারা। এত লম্বা মেয়ে মানুষের মূর্তি আমি এর আগে কখনো দেখিনি। কটমট করে দেখছে সে আমাকে। তার চোখ যেন ডাকিনীর চোখ। সে আমার দিকে তাকিয়ে বলল, তারানাথ, আজ যদি আমি আমার মেয়েকে ফিরে না পাই, তাহলে আমি তোকেও এখান থেকে বেরোতে দেব না। তোরা শয়তান সাধকের দলেরা ছলনায় ভুলিয়ে শেষ করে দিয়েছিস আমার মেয়েকে। এখন খুঁজে দে তারানাথ। বলতে বলতে একরকম হাহাকার করতে করতে সেই নারী মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে। আমি ঝটপট উঠে দাঁড়ালাম। পাথরের দেওয়ালে হাত বুলিয়ে আন্দাজ করতে করতে একটা দিকে একটা সরু ফাটলের মতো ব্যাপার অনুভব করলাম। সেইখানটা দিয়ে একটা মানুষ গলে যেতে পারে কষ্ট করে তার ভিতরে নিজেকে চালান করেই চমকে উঠলাম। পাথরের সাথে মিশে পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। দেখলাম ওপারে একটা পাথরের ঘরের মতো ব্যাপার, আর তারই মাঝখানে একটা সাধক বসে রয়েছে। মাঝখানে চাপা আগুন, আর সেটাকে কেন্দ্র করে ধুনোর মতো ধোঁয়া উঠছে। তারই মায়াবী আলোয় বেশ বুঝতে পারছি সাধক কেবলমাত্র একাকী নেই, উল্টো দিকে বসে রয়েছে আরো একটা মূর্তি। সে এলোকেশী। তখন বিকট খ্যাপা মিয়ার রাগ পেয়ে বসেছে আমাকে। নিজেকে প্রবলভাবে সেই ফোকরটুকুর মধ্যে দিয়ে গলিয়ে ওপারে পার করার জন্য হ্যাঁচাহ্যাঁচি করতে লাগলাম, কিন্তু কিছুতেই আর ওইটুকু পার করতে পারলাম না। হঠাৎ কানে এলো একটা অট্টহাসি। সেই অট্টহাসি দীর্ণ বিদীর্ণ করে দিতে লাগলো সেই বদ্ধ কুঠুরির জমাট বাঁধা নৈশব্দ আর পুঞ্জীভূত অন্ধকারকে। তারানাথ, যতক্ষণ আমার আজ্ঞা না পাচ্ছিস ততক্ষণ যে এখানে প্রবেশ করতে পারবি না।
তোকে আমি আমার শিষ্য করতে চেয়েছিলাম, তুই থাকলি না, তবে তোকে ছাড়া আমার চলতো না। তাই তোকে এখানে আসতে না দিয়ে আমার উপায় নেই। আয়, চলে আয় তারানাথ, আমার কাছে আয়। চমকে উঠলাম। এই গলার আওয়াজ আমি চিনি। এই লোকটাই আমাকে নিমতি ঝোড়ার জঙ্গলে পড়ে থাকা অজ্ঞান অবস্থা থেকে উদ্ধার করে নিজের আশ্রমে আশ্রয় দিয়েছিল। তারপর মুখে তুলে দিয়েছিল মাকড়সার বিষ থেকে বানানো বড়ি। এই লোকটার ঘরে শুয়ে শুয়ে সেদিন রাতে আমার ভয়ানক রাগ হয়েছিল, আর সেই জন্যই সকালবেলায় আমি কুটির ত্যাগ করে হাঁটা লাগিয়েছিলাম বাড়ির পথে। কিন্তু এখানে ওকে পাবো ভাবিনি। শয়তান তান্ত্রিক বলার সঙ্গে সঙ্গে দুপাশের দুটো পাথরের দেওয়াল যেন জাদু বলে দুদিকে সরে গিয়ে আমার যাওয়ার জায়গা করে দিল। কিন্তু ওরা দুপাশে সরে যেমন সামনে এগোনোর জায়গা করে দিল, তেমনই গিয়ে খাড়া হয়ে দাঁড়ালো পিছনে, যেন এই গুহার প্রতিটি পাথর ওর আজ্ঞাবাহী। ভিতরে আসতে আমার উদ্দেশ্যে সে বলল, এসে তো গিয়েছে, বেরোতে পারবি তো তারানাথ? ওই পুঁথির পাঠোদ্ধার করা তো তোর কর্ম নয়, আর যার ভরসা এসেছিলিস সে তো ইহকাল ত্যাগ করে পাড়ি দিয়েছে অনেক দূরে। রাগ হলো। বললাম, কি চাও তুমি? আর পবিত্র গুহায় তোমার মতো শয়তান কিভাবে এলো? আমার রাগে বিন্দুমাত্র বিচলিত না হয়ে অট্টহাস্যে হেসে উঠল শয়তান বুড়ো। বলল, সুরেশ্বরাচার্য যা পেয়েছিল মহাদেবের কৃপায়, আমি তাই পেয়েছি পরস্পর অনেকগুলো জন্ম ব্যয় করে। তুই জানিস না তারানাথ, আমি কত জন্ম ধরে ঠিক আজকের দিনটার জন্য অপেক্ষা করে আছি। তুই যদি আমার সঙ্গে থাকতিস তাহলে তুইও ফল পেতিস সেই সাধনার। কিন্তু তুই বোকা, নিজেকে সৎ প্রমাণ করার জন্য চলে গেলি। গর্জে উঠলাম আমি, চিৎকার করে বললাম, শয়তানি করে কোনো মহৎ কাজ করা যায় না। যদি মৌনি বাবার মৃত্যু হতে পারে অযাচিত প্রবেশের ফলে, তাহলে তোমার কেন হবে না? তুমি তো একটা মেয়েকে তার মায়ের কোল থেকে ভুলিয়ে ভালিয়ে ছলনা করে কেড়ে এনেছো। আবারও শয়তানি অট্টহাসিতে ফেটে পড়ল বৃদ্ধ। হাসতে হাসতেই বলল, আমার মৃত্যু নেই রে, কারণ আমার হাতে রয়েছে সুরেশ্বরাচার্যর মৃত্যু নির্বাণ মন্ত্রপুত পুঁতে। যতক্ষণ আমার সাথে থাকবে স্বয়ং মহাদেবেরও সাধ্য নেই আমায় মারে। তার কারণ ভক্ত বৎসল ভগবান একবার ভক্তকে যা কথা দেন তা যে তাকে রাখতেই হয়। ভুল করছো তুমি। অসুর হিরণ্যকশিপুও তোমার মতোই গর্ব করেছিল, আর ভগবান এসেছিলেন নরসিংহ অবতার হয়ে। এসেছিলেন কারণ সেখানে ভক্তকে রক্ষা করার ব্যাপার ছিল, আর এখানে ভক্ত নিজেই চায় আমার অধীন হয়ে থাকতে। তুই জিজ্ঞেস কর এ কি চায়। মেয়েটা সঙ্গে সঙ্গে কেমন জড়ানো গলায় বলল, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না, এই তো আমার বাড়ি। এবারে ওর শয়তানি কর্কশ গলা চড়ালো আকাশে। চিৎকার করে বলল, নিজের কানে শুনে দেখ ও কি চায়। তোমার দুষ্টু মায়ার বলে, আর হয়তো কোনো ওষুধের নেশায় ওর হুঁশ নেই। ছলনা করে কখনো জেতা যায় না। কিন্তু আমি যে জিতবই, আমার একটা বলি চাই, আর সেটা সম্পূর্ণ হলেই অম্বুবুচি কাটার অবসরে এই মেয়ে হয়ে উঠবে দেবী, আর আমি হয়ে উঠব এই গোটা কাঞ্চন কন্যার উদ্দেশ্যর। ভগবানের কৃপাই এটা। কতদিন আর তিনি নিজে সামলাবেন।
তাই আমাকে আমাকে দায়িত্ব দিচ্ছেন তিনি। তুই বাধা দেবার কে? তুই বরং নিজের জীবনকে সার্থক করতে পারিস ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করে। বলি চাই, একমাত্র শুদ্ধ বলি হলি তুই। তাই তোর বলির প্রসাদ দিয়েই তুষ্ট করব মাকে। মায়ের চরণে নিজেকে সমর্পিত করতে আমার কোনো বাধা নেই, কিন্তু আজ অন্য এক মাকে কথা দিয়ে এসেছি, তার কন্যাকে সুস্থভাবে তার কাছে পৌঁছে দেব। আমার সেটুকু ঋণ অনেক বেশি দামি। বলতে বলতে এই একটা চমকপ্রদ ব্যাপার ঘটল। তান্ত্রিক ক্ষেপে উঠে ধনির দিকে তাকিয়ে কি একটা মন্ত্র বলে ফু দিল, আর সঙ্গে সঙ্গে সেই আগুনের ফুলকি পাথরের ছাদ পর্যন্ত উঠে ছড়িয়ে পড়ল। হঠাৎ মনে হলো একটা বিরাট আগুনে আকাশ ব্যাপ্ত হয়েছে। জানি না ঘরের দেওয়ালে পাথরের ছাদে কি ছিল যে এক মুহূর্তে দাউ দাউ করে আগুন লেগে গেল, আর সেই সমস্ত আগুন লেলিহান শিখার মতো গ্রাস করতে তেড়ে এলো আমাকে। কি করব বুঝে উঠতে পারলাম না। জোরে জোরে পাঠ করতে, হে জগদম্বে